জানি আমাদের সমাজে বৃহত্তর অংশের হিন্দু সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে তারা তাদের ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে সোনা গোল্ড কিনে তারা তাদের ধর্মীয় বিশ্বাসকে আমরা যথাযথ সম্মান দিয়ে আমি গুটি কয়েক কথা বলবো। 2014 সাল তখন 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা। আর আজকে যে দোকানে আপনার আমার হিন্দু সমাজের মা বোনেরা বাপ ভাইয়েরা সোনা কিনতে যাচ্ছেন, গোল্ড কিনতে যাচ্ছেন 1,28,000, প্রায় 1,29,000। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললে শুভেন্দু অধিকারী একবারের জন্য বলছে না যে সোনার দাম কমাতে হবে, অন্তত ধর্ম পালন করার জন্য আমার হিন্দু ভাইরা মায়েরা যাতে কম দামে সোনা কেনে, তাদের কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ আছে সেটা ঠিকঠাক পালন করতে পারে, সেখানে কিন্তু কথা নাই। কারণ যে সমস্ত সোনা ব্যবসায়ীরা আছে ইন্টারন্যাশনাল লেভেলে যারা ব্যবসা করছে, খোঁজ নিয়ে দেখুন কলমে ইলেকট্রাল বন্ডের নামে শুভেন্দু অধিকারীদের মানে যারা দিল্লি সরকার চালাচ্ছে তাদেরকে দিচ্ছে, আর এখানে সোনার দাম বেরিয়ে আমাদের এলাকার হিন্দু গরিব মায়েদেরকে বাপেদেরকে ধর্ম চালানোর বরঞ্চ অসুবিধা তারা করছে। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার जुमला प्रदेश सरकार पहले 2014 के पहले बहुत कुछ बोला था, जब हम सत्ते में आएंगे 1 रुपया दोगे तो $1 मिलेगा। आज के दिन में हम लोग 1 रुपया दे रहे हैं, उसके बाद $1 मिल रहे, लेकिन 2014 में सिर्फ 60 रुपया देने से $1 मिलता था। लेकिन आज के दिन में कितना देश पीछे जा रहा है। लेकिन उसका कुछ व्हाट्सएप यूनिवर्सिटी का कुछ स्टूडेंट्स है, वो लोग ऐसे करके मार्केट में एक हवा बना के रखे हैं, मोदी जी है तो कुछ अच्छा हो रहा है। लेकिन असल में क्या हो रहा है, 2014 में 10 ग्राम गोल्ड का दाम था सिर्फ 28,000 रुपए, 28,000, और आज के रेट में आज 10 ग्राम गोल्ड का दाम है 1,28,900 कुछ, मतलब 1,00,000 मतलब 1,00,000 रुपए 2014 और 2025, इस बीच में 9 साल के अंदर 9 साल नहीं तो सॉरी 11 বছরের মধ্যে 11 বছরের মধ্যে মোদী সরকার যে কেন্দ্রের সরকার চালাচ্ছে 1 লক্ষ টাকা 10 গ্রাম সোনার উপরে তারা বেরিয়ে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? শুভেন্দু বাবু চিৎকার করছেন, দিলীপ ঘোষ চিৎকার করছেন, বিজেপি নেতারা চিৎকার করে বলছে মোদী ক্ষমতায় এসে মুসলমানদের জব্দ করেছে। কিন্তু বলুন আজকের দিনে এই মার্কেটে আমি আস্তে আস্তে দেখছিলাম, এই মার্কেটটা একটা মিনি ইন্ডিয়া। এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে প্রচুর দোকানে দেখছিলাম মানুষজন বেরিয়েছে, তাদের মার্কেটিং করছে। আর হিন্দু সমাজের মা বোনেরা বাপ ভাইয়েরা বেরিয়েছেন খাস করে তারা একটু তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটু সোনা চাঁদি কিনবে। কিন্তু দাম কোন জায়গায় পৌঁছেছে? গত রাত্রে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, যে পোস্টে একজন সোনার দাম এত বেড়ে গিয়েছে, এটাকে একটু মিমিক্রি করে পোস্ট করেছে, এবারে আমাদের আর সোনা কিনা হবে না, ওই ঝাড়ুটাই এবারে কিনতে হবে। কোথায় পৌঁছাচ্ছে এ নিয়ে কেউ চর্চা করে না। আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, রাজ্যের যিনারা মন্ত্রী আছেন, সরকারের যারা বিধায়ক আছেন, এই আজকের এই গুরুত্বপূর্ণ দিনটাতে যে কেন এত সোনার দাম বাড়ছে, কেন কন্ট্রোল করতে পারছে না দেশের সরকার, এই নিয়ে তারা কোনো টুইট করেনি। হ্যাঁ, ধর্মীয় উৎসব উদযাপনকে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু কিভাবে তারা কত কষ্টের মধ্যে দিয়ে ধর্মীয় উৎসব উদযাপন করছে
তা নিয়ে কোনো সমালোচনা নয়। এখানেই ডিফারেন্স টিএমসির সাথে আইএসএফ এর, এখানেই পার্থক্য যে আইএসএফ কিসের মূল্যবোধের রাজনীতি করছে, ধর্মকে সামনে রেখে, ধর্মকে সামনে এগিয়ে দিয়ে এই রাজনীতি করে না আইএসএফ। আইএসএফ মনে করে প্রত্যেকটা যে ধর্ম আছে, অন্যের মানুষ, বর্ণের মানুষ, জাতের মানুষ, সে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক, তার নাগরিক অধিকারের উপরে যখন কেউ হস্তক্ষেপ করবে তার বিরুদ্ধে দাঁড়াবে। তাই আজকে এই মঞ্চ থেকে মোদী সরকারের ব্যর্থতাকে আমরা তুমুল সমালোচনা আমরা করছি এবং সাথে সাথে আগামী দিনে যাতে এই সোনার দামকে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা করুক কেন্দ্রের জুমলাবাজের সরকার, আমরা এই স্টেজ থেকে বলবো। বন্ধুগণ, শুনছিলাম যে এই প্রোগ্রাম করতে গিয়ে অনেকের অসুবিধা হচ্ছে, অনেকে বাধা দিচ্ছে। বাধা দিয়ে অসুবিধার কেন ভাই? আচ্ছা, আমরা আসি, কাউকে কি আপনাদের যারা এসে উপস্থিত হয়েছেন মায়েরা, बैठे ना आप लोग, बैठे, चेयर नहीं तो 2 चेयर उठा के बैठ जाइए। यहाँ पे बहुत सारे माँ बहने हैं, बाप भाई हैं, आप लोग बोलो, अब दिल में हाथ रख के बोलिए, आप लोग इधर आए हैं, किसी को बिरयानी का पैकेट 500 रुपए हाथ में डाल के लेके आए हम लोग, हाथ उठा के बोलिए, किसी को लेके आए? यही उन लोगों का डर है, यही उन लोगों का डर है। वो लोग इतना मजमा अगर करेगा तो यहाँ पे लाखों से ज्यादा रुपया उनको खर्च करना पड़ेगा, 500 रुपया देना पड़ेगा, एक बिरयानी का पैकेट देना पड़ेगा। लेकिन हम लोग आपके लिए एक भी रुपया नहीं दिए, आप लोग दिल से क्यों आए? हम लोग सच बोल रहे हैं, आने वाला दिन में क्या क्या करना चाह रहे हैं हम लोग, उसी के चर्चे में वो चर्चा होगा। आप लोग सुनने आए हैं, हमारा जो हक का आवाज हम लोग उठा रहे हैं उसके साथ आप लोग देने आए। আমার হিন্দি উর্দু অতটা ভালো নয়, আমাকে একটু ক্ষমার নজরে দেখবেন, এখানে যেহেতু বিভিন্ন ভাষার মানুষজন আছে, আমার ক্ষমার নজরে দেখবেন। আমি 100% বাঙালি, আমার বাংলাটাই সব থেকে ভালো হয়। তাই আপনারা যেহেতু অন্যান্য জবানের মানুষ, ল্যাঙ্গুয়েজ ভাষার মানুষ আছে, তাই একটু একটু বলার চেষ্টা করবো। তা আমরা উপস্থিত হয়েছি কেন, আমাদেরকে আটকাচ্ছে কেন, এটাকে বুঝতে হবে। আমরা একটা অল্টারনেটিভ দিশা দিতে চাইছি। দিশাটা কি হবে? এখানে আপনারা ভাবুন, আপনারা এই কর্পোরেশনের আন্ডারে আছেন, দুর্ভাগ্যের বিষয় কতদিন আপনারা আপনাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছাড়া আছেন? আপনারাই বলুন, কতদিন আছে? আমার জানা মতে 6 মাস পার হওয়া যায় না, 6 মাস না 2 বছর ঠিক মনে আসছে না, 6 মাস পার হতে হবে না, পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিতে হবে। আপনারা পাচ্ছেন, তার পরিবর্তে কি তার অফিসারকে নিয়োগ করে আপনাদের জনপ্রতিনিধির যে অধিকার আছে সেটা বঞ্চনা হচ্ছে, বঞ্চিত হচ্ছেন, আর এর পরিবর্তে শাসক তার মতো ভাবে কাজ করে দিচ্ছে। জনপ্রতিনিধি থাকলে কি হবে? আপনার এলাকার ডেভেলপমেন্ট, আপনার এলাকার সমস্যা কি প্রয়োজন আছে, কোনটা দরকার ইমিডিয়েট, সেই সমস্ত গুলো গিয়ে কর্পোরেশনের মিটিং এ আলোচনা করবে, ওখানে চর্চা করবে এবং সরকারকে এই কর্পোরেশনে যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের আওয়াজ তুলবে এবং যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তারা এই নিয়ে কথা বলবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এদিকে প্রোগ্রাম করতে দিচ্ছে না। আর একটা সব থেকে বড় কথা, अभी देखिएगा पार्टी में खास करके 2-3 जगह के आदमी का नाम हम बोल रहे हैं। आप जंगल महल एरिया में जाओगे, वहां पे जो ST/SC जो सेल का जो लीडर है वो लोग खुद को समझते हैं कि एक मिनिस्टर। आप जहां माइनॉरिटी ज्यादा रहते हैं वहां पे चला जाइए, वहां का जो माइनॉरिटी सेल का जो लीडर है वो खुद को समझता है वो चीफ मिनिस्टर, लेकिन उनका सिर्फ नाम का एक लीडर है, कुछ उनका फंक्शन नहीं है। अगर कुछ फंक्शन रहेगा तो उन लोग को बोलो भाई एक हम वीडियो बना रहे हैं तो एक बात बोलो सिर्फ, क्या बात क्या है? सेंट्रल का मोदी जी जो लॉ लेके आए हैं वाकफ अमेंडमेंट एक्ट 2025, ये अच्छा नहीं है। बंगाल की असेंबली में इसके खिलाफ एक रेजुलेशन पास होना चाहिए। ये इनवैलिड कोई बात है ना, या वैलिड बात है? वैलिड बात है। तो माइनॉरिटी का लीडर है, माइनॉरिटी सेल का लीडर है, बहुत बड़ा बड़ा फेंकता है, ये करेंगे देंगे वो कर देंगे। उनको पूछो
तुम कितना बड़ा लीडर है हम भी देखना चाहते हैं। तुम माइनॉरिटी का हो, वाकफ अमेंडमेंट एक्ट भी माइनॉरिटी के साथ रिलेटेड है। तुम माइनॉरिटी के बारे में 2 बात बोल दो। हम एक वीडियो बना रहे हैं, वो अगर भूल गलती से भी बोल देगा, वो वीडियो घूमते घूमते यहाँ का लीडर होते होते अगर कालीघाट में चला जाएगा तो मतलब गया सुबह शाम में देखिएगा उसका बहुत खत्म। ये इतना पावरफुल लीडर है, एक बार बोलने से इसका कहानी खत्म होगा। तो और वो रहने से भी क्या फायदा है, उसके छोड़ के हमारा बंदा जो है खास करके वो बहुत पावरफुल है। और कम से कम बोल तो सकते हैं। जो यहाँ पे हाई स्कूल का हालत खराब है, ये बोलने के हक तो हम लोग रखते हैं। ये हमारा, और अब तुम सत्ताधारी पार्टी का एक लीडर हो, तुम बोल नहीं सकते हो, आप बोल नहीं सकते हो। हम लोग ऑपोजिशन में है, हमारा कोई नहीं है, सिर्फ एक एमएलए है, फिर भी हम लोग सीधा टोन के बोल रहा है कि यहाँ पे ये गलत हो रहा है, इसको नहीं होना चाहिए। ये इनसे और हमारा आपसे डिफरेंस है। उसको जितना बोल रहे हैं बोलने दीजिए, उनका ऊपर वाला, उसका भी ऊपर वाला हम लोग को जानते हैं। हम लोग किस किस मुद्दे पे चर्चा करते हैं। आज यहाँ आके बोलना पड़ रहा है कि देखिए हमारा जो फ्रीडम फाइटर्स हैं उनका मेमोरी में हो रहा है। आज आप देखिएगा, आप लोग तो जानते हो मुझे 42 डेज जेल में रखा गया था। मेरे खिलाफ फर्जी केस बना के 42 डेज जेल में रखा गया था। इतना सारे फ्रीडम फाइटर्स हैं, आप लोग उसके बारे में सब कुछ जानते हो। तो हम भी थोड़ा कुछ बोलेंगे, ज्यादा नहीं, क्योंकि ऑलरेडी आप जानते हैं इन लोगों के बारे में। हमारा डिस्ट्रिक्ट हुगली डिस्ट्रिक्ट का एक फ्रीडम फाइटर के बारे में हम बोल रहे हैं। 19 साल का है उम्र, उसका नहीं गुजारा, वो हमारा देश के लिए, संविधान के लिए, आप और हमारे लिए शहीद हो गया था, कुर्बानी दे दिया था। शहीद गोपीनाथ साहा, उसका नाम है शहीद गोपीनाथ साहा। श्रीरामपुर, यहाँ से आप लोग जानते हो हुगली श्रीरामपुर, उनके उधर ही, मतलब एड्रेस उनका उधर ही है। सिर्फ 19 साल की उम्र में देश के लिए शहीद हो गया। जब हमको जेल में रखा गया था, प्रेसिडेंसी जेल में, सेल में हमको रखा गया था, तो 24 आवर्स कैसे हम निकालेंगे, कैसे निकालेंगे, कोई नहीं है सेल में। तो पेपर वगैरह हम पढ़ते थे, जो भी मिलते थे, तो ওখানে পেপারে পড়তে পড়তে একদিন এক শহীদের জীবনী আমি পড়লাম। শহীদ গোপীনাথ সাহা 19 বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল। সেই সময় কলকাতার নগরপাল যিনি ছিলেন, অত্যন্ত ব্রিটিশ নগরপাল, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপরে, আমাদের বাংলার মানুষের উপরে, দেশের মানুষের উপরে প্রচুর অত্যাচার করত। उनका बहुत गुस्सा हो गया था। 19 साल का लड़का था, जो बेटे को हम मारेंगे, वो हमारा देश के आदमी के ऊपर इतना जुलूम करेगा, उसको हम उठा देंगे दुनिया से। মনের মধ্যে সংকল্প নিয়েছিল। উনি ফলো করছিলেন যে ওকে কখন আক্রমণ করা যায়, সবসময় সিকিউরিটি নিয়ে ঘুরতো। উনি দেখলেন সকালে যখন মর্নিং ওয়াক করতে বার হতেন, সেই মুহূর্তে তার কাছে সিকিউরিটি থাকতো না। তিনি ওর মধ্যে অ্যাটাক করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাটাকটা ওনাকে না লেগে অন্য একজন মানুষের কাছে লেগেছিল। ফলে ওনাকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। পরবর্তীতে ওনাকে গ্রেফতার করেছিল। যখন ওনাকে জেলে রেখেছিল ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, এক্সাক্ট সালটার কথা আমার মনে আসছে না, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে ওনার রায় হলো মার্চের 2 তারিখে ওনার ফাঁসি দেওয়া হবে। ব্রিটিশরা অর্ডার করল যে ওনার ফাঁসি দেওয়া হবে, लेकिन शहीद गोपीनाथ साहा जी ने একবারের জন্য ভয় পেয়ে যায়নি, স্বল্প সময় পেয়েছিলেন। 18 থেকে 2 তারিখ এর মধ্যে তিনি তার শরীরের কসরত করে 5 পাউন্ড ওয়েট বেরিয়ে ব্রিটিশদের দেখিয়ে দিয়েছিল, তোমরা যতই ভয় দেখাও না কেন, যতই ফাঁসি দাও না কেন, তোমাদের বিরুদ্ধে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তোমাদের বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, ব্রিটিশ মুক্ত দেশ তৈরি করব, এই লড়াইয়ে আমরা পিছিয়ে যাব না। আমি ভয় পাচ্ছি না শহীদ গোপীনাথ সাহা, বরঞ্চ আমার শরীরের
সেই শহীদের জীবনী আমি পড়েছি জেলের মধ্যে থেকে। तो अभी यहाँ पे जो है स्टेज में जो है, नीचे भी जो है आप लोग को हम बोलेंगे एक ही उस शहीद वो हमारा जो फ्रीडम फाइटर है उसका बायोग्राफी आप लोग भी पढ़िए। मकसद क्या था? जुलूम को मिटाना। मकसद क्या था? ब्रिटिश के हाथ से देश को आजाद करना। आज का मकसद क्या है? आज जो डेमोक्रेटिक से सत्ताधारी पार्टी में गया है वो लोग हमारे पर जुलूम कर रहे हैं, उस जुलूम को भी मिटाना हम लोग को पड़ेगा। वही मकसद लेके हम लोग पॉलिटिक्स में आए। लड़ाई हम लोग भी लड़ना पड़ेगा। उस जमाने में ना कोई इंटरनेट था, ना कोई फोन था, ना इतना अच्छा कनेक्टिविटी था, कुछ नहीं था। लेकिन हमारा एक तरफ से हमारा खान अब्दुल गफ्फार खान, दूसरा तरफ से हमारा नेताजी, तीसरा तरफ से हमारा गांधी जी, अशफाकुल्लाह लेके, खुदीराम लेके, बिरसा मुंडा लेके, पृथ्वीराज चौहान लेके, झांसी का रानी जो है सब ले अपने आप से निकल गया। क्या उन लोगों का एम क्या था? टारगेट क्या था? एक ही टारगेट था, ब्रिटिश के खिलाफ हाथ से हमारा देश को आजाद करने का। उन लोग लड़ाई किए हैं, लाखों आलिम उलामा लेके साथ में शहीद होने के बाद हम लोग का आजाद देश मिला। उसके बाद बाबा साहेब आम्बेडकर जी ने 2 साल 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সংবিধান দিয়ে গেছে। সেই সংবিধানে আমাদের প্রত্যেকের অধিকারের কথা উল্লেখ আছে। আজকে আমাদের দুর্ভাগ্য সংবিধান কি বলতে দেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের हम लोग के अंदर से हम लोग को चाहिए अशफाकुल्लाह चाहिए, हम लोगों के अंदर से खुदीराम चाहिए, हम लोग के आज के जमाने में हम लोग के अंदर से पृथ्वीराज चाहिए, हम लोग के अंदर से उस जमाने का जो लड़ाई करते थे ब्रिटिश के खिलाफ वैसा आदमी हम लोग के अंदर से चाहिए। आज के আমাদের মধ্যে থেকে উঠে আসতে হবে। তারা লড়াই করে স্বাধীন দেশ দিয়ে গেল, সংবিধান দিয়ে গেল, প্রত্যেকটা জাতের বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা আছে সংবিধানে। আর আজকে দেখুন রিজার্ভেশনের নামে নাটক হচ্ছে। এসসি সমাজের মানুষ যে রিজার্ভেশন পাওয়া দরকার নন এসসিরা সেখানে ঢুকে যাচ্ছে, এসটি কমিউনিটি রিজার্ভেশনে নন এসটিরা চলে যাচ্ছে। আর ওবিসির নামে সংখ্যালঘু মুসলমানদেরকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করছে, সব থেকে বেশি অপদস্থ করছে আজকের এই রাজ্য সরকার। आपके यहाँ के जो खास करके माइनॉरिटी लीडर जो वोट फेंकते हैं उनको पूछो, जब पिछले वाला जो ओबीसी रिजर्वेशन था उसको तोड़ के जो नया रिजर्वेशन आप लेके आए आपका सरकार, इसमें से एक मुसलमान को आप डेवलप हुआ, एक मुसलमान के पास में गया, एक का नाम बताने के लिए उनको पूछो। अब अपना जिज्ञासा করুন যারা সংখ্যালঘু নেতা আছে এখানে খুব লাফাচ্ছে যে নতুন সরকার যে ওবিসি রিজার্ভেশন দিয়েছে সেই রিজার্ভেশনে সংখ্যালঘু মুসলমান একজন উপকৃত হয়েছে, তার নাম বলো, দেখাতে পারো। তাহলে কিসের রিজার্ভেশন ভাই? আরে আদিবাসী কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে, কেন করবে ভাই? आराम से दीजिए, कोई दिक्कत नहीं। हॉर्न देने से दिल में सुकून आएगा तो ज्यादा दीजिए, हम भी सुनेंगे। दीजिए दीजिए, आप भी दीजिए, देखने इसको जेंटलमैन लगते हैं, दीजिए, दिल से दीजिए। हमसे हंसते हैं, ये मेरा खराबी है। जो बुराई होते वहां भी हंसते, जो अच्छा होता वहां भी हंसते। चलो दीजिए दिल से, हम सुनेंगे। हम गंदा मतलब खराब रिएक्ट नहीं करेंगे, क्योंकि जो अभी हॉर्न दे रहे हैं उसके लिए भी हम लड़ाई लड़ रहे हैं, उसको अभी पता नहीं चलेगा, आने वाला दिन में भी उसको पता चलेगा कि उनके लिए भी हमारा लड़ाई था। बहुत सारे आदमी फेसबुक में हमको बहुत गाली दिया, फिर बाद में आके हाथ पकड़ के बोला नहीं भाईजान उस दिन मेरा गाली देना था, अच्छा नहीं था। क्योंकि हम अभी जो है मुद्दे पे लेके लड़ रहे हैं। सिर्फ मुसलमान का मुद्दा नहीं है, आदिवासी का मुद्दा नहीं है, दलित का मुद्दा नहीं है, हमारा मुद्दा है, देश का मुद्दा है, बंगाल का मुद्दा है। अब जाके आप अपना यहाँ पे जो गरीबी हॉस्पिटल है वहां पे जाके आप ट्रीटमेंट करने जाइए,
आप जाइए, प्रॉपर ट्रीटमेंट आपको मिलेगा, बेड मिलेगा तो डॉक्टर नहीं है, डॉक्टर होगा तो कोई आपको क्या बोलते हैं, अगर स्कैन वगैरह जो भी एक्सरे वगैरह जो भी आप करने जाओगे बोलेगा एक्सरे मशीन है तो टेक्नीशियन नहीं है, टेक्नीशियन है तो पेंट करने का जो रिपोर्ट आएगा उसका पेपर नहीं है। यही चल रहा है ना, इसको बंद करने के लड़ाई में हम लोग है, तो उनका भी हक के लिए हम लड़ रहे। आज नहीं तो कल उनको पता चलेगा, उससे आज वो लोग खराब कर रहे हैं, इसलिए उसको खराब रिएक्ट भी नहीं करना चाहिए। तो दोस्त हम लोग जो आ रहे हैं यहाँ पे, आज भी मार्केट भी चल रहा है, बहुत आदमी है। আপনারা যদি রাস্তাটা ছেড়ে দেন অসুবিধা হয় না, পথ চলতি মানুষের অসুবিধা হবে না, আপনারা এদিকে চলে আসুন, এদিকে তো অনেক জায়গা আছে, আপনার একটু দেখতে সুবিধা হবে তাহলে ওনাদের। হ্যাঁ গাড়ি ঢোকাও আছে, রাস্তা চালু রাখবে। যেটা বলছিলাম, তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সেই সময় ইন্টারনেট ছিল না, সেই সময়ে কোনো ফোনের ফ্যাসিলিটি সেই অর্থে ছিল না, এত ভালো কানেক্টিভিটি ছিল না, তারা কিন্তু রাস্তায় বার হয়েছিলেন, লড়াইয়ের ময়দানে ছিলেন, একটাই চিন্তা ছিল, একটাই লক্ষ্য ছিল, দেশকে আজাদ করতে হবে ব্রিটিশদের কালো থাবা থেকে। ব্রিটিশরা যেভাবে ভারতীয় নারী পুরুষের উপরে অত্যাচার করছে, অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, সেই জন্য তারা বাইরে বেরিয়েছিল, রাস্তায় তারা লড়াইয়ের ময়দানে এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকের দিনে আমাদের হাতে ইন্টারনেট আছে, মিডিয়া আছে, এত ভালো কানেক্টিভিটি, এত ভালো যোগাযোগ, সহজেই আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তের সমস্যার কথা জানতে পারছি, তাদের সমস্যাগুলোকে নোটিশ করছি, প্রতিবাদ করতে পারছি। তাহলে আমাদের কারো এগিয়ে আসতে হবে। আজকের দিনে সংবিধানের উপরে যারা আঘাত দিচ্ছে, আইনের উপরে যারা আঘাত দিচ্ছে, নাগরিক অধিকারের উপরে যারা আঘাত দিচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। এই জবাবের মাধ্যমটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভোট। এটা মাথায় রাখবেন। সারা বছর আপনারা বললেন এ খারাপ ও খারাপ, আর ভোটের দিনে গিয়ে কি বললেন, এটা হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, এটা আমরা গুলিয়ে ফেলি। এই গুলিয়ে ফেলাটা হচ্ছে আমাদের সাড়ে 4 বছর দেখলেন সমালোচনা করলাম। এই এখন ভোট আগে আসছে, দেখবেন কিছু নেতা ফেসবুকে পাবেন, 4.5 বছর খুঁজে পাওয়া যাবে না। যখন বিদ্যুৎ মন্ডলকে খুন করলো বিষ্ণুপুর থানাতে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। শিকারী বড় আদিবাসী ছেলেটিকে খুন করলো, তাকে খুঁজে পাওয়া যায়নি। আনিস খানকে খুন করলো, তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু 4.5 বছর পরে এখন সে রাস্তায় নামবে, মিডিয়াতে আসবে, ভালো ভালো কথা বলবে। এইবার থেকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আমি হাফেজ মির নিসার আলীর আর একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী বলছি। প্রথম কার জীবনী বললাম, শহীদ গোপীনাথ সাহার জীবনী বললাম। হাফেজ মির निसार अली, बीबीसी একটা সমীক্ষা চালিয়েছে। बीबीसी ने एक सर्वे किया था, बंगाल के टॉप 20 जो बंगाली आदमी है पावरफुल कौन कौन है। সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির মধ্যে 11 নম্বরে আছে হাফেজ মির निसार अली। সেই সময় ইন্টারনেট ছিল না, সেই সময় ইন্টারনেট ছিল না। জমিদার আর ব্রিটিশদের অত্যাচারে কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ব্রিটিশ আর জমিদার মিলে কৃষকদেরকে শোষণ করছিল। সেই সময় হাফেজ মির निसार अली তার সময়ে 83,000 কৃষককে এক করে ব্রিটিশ আর জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল। তাই আমার বলার বক্তব্য এটাই, যদি সে তার সময় কোন ইন্টারনেট ছিল না, কোন ফোন ছিল না, সেই রকম যোগাযোগ ব্যবস্থা ঠিক ছিল না, যদি 83,000 কৃষকদেরকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে আজকের দিনে আমরা কেন এত ভালো গণতন্ত্রে আমরা বিলং করছি? এই পাওয়ারফুল গণতন্ত্রে এই চাকরি চোর, এই তোলাবাজদের বিরুদ্ধে কেন লড়াই করতে পারবো না? করতে হবে আমাদেরকে, এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আর একটা কথা ভাই, এটা বাংলায় প্রচলিত কথা আছে, গাছে উঠবে না রাঙা পাখি নেবে। বাংলায় একটা প্রচলিত কথা আছে, গাছে উঠবে না রাঙা পাখি নেবে। মানে আপনার পাখির দরকার হয়ে গাছে উঠতে হবে।
আপনাকে আপনার সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আমাকে আপনাকে রাস্তায় থাকতে হবে। আমার আপনার হয়ে কেউ চিৎকার করবে না। যা চিৎকার হচ্ছে ভুয়ো হচ্ছে। যদি সঠিক চিৎকার হতো তাহলে দেউচা পাশামিরে আদিবাসীদের উচ্ছেদ করে যে প্রচেষ্টা চলছে তা নিয়ে কথা হতো। যদি সঠিকভাবে আপনার আমার হয়ে কথা বলতো তাহলে ওয়াকফ সংশোধনী আইনের আন্দোলন এখানে দিল্লি এখানে করতে হবে না, দিল্লিতে গিয়ে করো এ কথা বলতে পারতো না। যদি সঠিকভাবে যদি আপনার আমার জন্য সত্যিকারের চিৎকার করতো তাহলে ওবিসি সার্টিফিকেট নিয়ে তারা এই বিচারিতা করতো না, বা फेक ST/SC सर्टिफिकेट নিয়ে কথা বলতো। आप लोग सुन के हैरान हो जाओगे। कुल मिला के पूरा बंगाल में मतलब 1 करोड़ के ज्यादा आदिवासी समाज का कोई नहीं है। 1 कोटी बेशी सारा पश्चिम बांग्लाय आदिवासी नहीं, लेकिन हमारा बंगाल का जो सरकार है उनका जो मिनिस्टर बोल रहे कि अभी तक 1.5 करोड़ ST सर्टिफिकेट दे दिया वो लोग। आदमी है 1 करोड़ और सर्टिफिकेट इशू हो गया 1.5 करोड़। मतलब क्या? उधर दूध में पानी मिलावट करते हैं, ये लोग पानी में दूध मिलावट कर रहे हैं। 1 कोटी आदिवासी सारा भारत पश्चिम बांग्लाয় নাই, 1.5 কোটি সার্টিফিকেট দিয়েছে। মানে যে নন আদিবাসী সেও आदिवासी হয়ে সেজে आदिवासीদের যে फैसिलिटी নিতে চাইছে। यही सरकार चल रहा है आज के दिन में, तो इसके खिलाफ हम लोग का लड़ाई है। आदिवासी समाज का आप लोग थोड़ा इतिहास पढ़ लीजिएगा। हमारा अरे बाबा प्रथम सशस्त्र आंदोलन করেছিল बिरसा मुंडा, सिधू मुर्मू जी, कानू मुर्मू जी, उनका पूरा फैमिली देश के लिए शहीद हो गए थे। बिरसा मुंडा लेके कुर्मी समाज का चुनीराम महातो, गोपीनाथ महातो से लेकर बहुत सारे देश के लिए कुर्बानी दे दिया। आज के उनके हक के लिए बोलने का आदमी नहीं है। जो संविधान उनको हक दिया है वो भी छीनने का कोशिश में है। ये हम लोग को मिल के लड़ाई करना होगा। आज ये बात बोल रहे कि किन लोगों के मतलब मेमोरी में हो रहा है, इसीलिए हम बोल रहे हैं। तो दूसरे बात हम लोग आप लोग को हम बताते थे। ए भाई एम्बुलेंस को जाने दीजिए। ए भाई एम्बुलेंस को जाने दीजिए, पहले एम्बुलेंस को जाने दीजिए। আমরা এখানে প্রোগ্রাম করলে তৃণমূলের নেতাদের রাগ হয় কেন এটা তো জানতে হবে। আমরা এখানে প্রোগ্রাম করলে এই জন্যই তৃণমূল নেতাদের রাগ হয়। আমরা পয়েন্টে পয়েন্টে কথা বলবো, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে। আমরা যদি একটা ভুল কথা বলি বলবেন সে কথাকে প্রত্যাহার করে নেব। আপনাদের এখানে যে উর্দু মিডিয়াম স্কুল আছে তার সামনের পরিবেশ কি স্কুলের পরিবেশ আছে? আপনি বলিए सामने में इलीगल पार्किंग है, ये ऑन टाइप ऑफ खटल बना के रखे हैं, उसके खिलाफ हम बोलेंगे। जो स्कूल है उसका एटमॉस्फेयर ले आना चाहिए। अभी जो यहाँ के खास करके माइनॉरिटी डिपार्टमेंट सेल का जो लीडर है उनको बोलिए कहीं जाके स्कूल से जो इलीगली पार्किंग करते हैं उसका हटाने के लिए। हम नहीं आएंगे दूसरे बढ़िया, आने का भी जरूरत नहीं है। वो नहीं करेगा, वो सिर्फ बोलेगा नौशाद सिद्दीकी आ जाने से दिक्कत होगा। क्या दिक्कत होगा? आप लोग काम नहीं कर रहे, आप लोग काम चोर हो। हम लोग को चोर को पकड़ने आए हैं, इससे आप लोग काम काज भी नहीं है। यहाँ पे एक स्कूल होना चाहिए जो उर्दू माध्यम मीडियम जो स्कूल है, आप जाके देखिएगा कल। हम तो उसका तो डेटा मेरे पास नहीं है, फिर भी आप जाके देखिएगा। जब स्कूल खोलेगा जाके पूछिएगा। कल तो संडे छोड़ दीजिए, पूजा के बाद जब खुलेगा पूछिएगा कितना स्टूडेंट है और कितना टीचर्स है। দেখে নেবেন। আমি এটা শুধু উর্দু মাধ্যমে বলছি না, বাংলা মাধ্যম, হিন্দি মাধ্যম, সাঁওতালি মাধ্যম, আরো যে সমস্ত মাধ্যম স্কুলগুলো পশ্চিম বাংলায় আছে
খোঁজ নিয়ে দেখুন 30 থেকে 35টা ছাত্র থাকলে একটা টিচার দেওয়ার কথা। খোঁজ নিয়ে দেখবেন 500-র উপরে ছাত্র আছে, 3 থেকে 4টে টিচার আছে। এটার খিলাফ আমি বলি নওশাদ সিদ্দিকী আইএসএফ এর এখানে আসার প্রয়োজন ছিল না। যদি আপনি আপনার এই উর্দু মাধ্যম স্কুলে বা হিন্দি মাধ্যম হোক বা বাংলা মাধ্যম হোক স্কুলগুলোতে স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন করতে, তাহলে আজকে এখানে আমার বক্তব্য দেওয়ার প্রয়োজন হতো না, আমার এখানে মঞ্চ লাগানোর প্রয়োজন হতো না। আপনি পাচ্ছেন না, আপনি রিজার্ভের এই কাজের জন্য, তাই আপনাকে বলবো আপনি ছেড়ে দিন, আমাদের হাতে আমাদের ছেলেদের হাতে দায়িত্ব তুলে দিন। আমরা বুঝিয়ে দেব কিভাবে স্কুলগুলোকে পরিচালনা করতে হয়, হসপিটালগুলোকে কিভাবে ডক্টর অ্যারেঞ্জ করতে হয়, হসপিটালগুলোতে কিভাবে ঔষধ রাখতে হয়, সেখানে যার সমস্ত ইকুইপমেন্ট যেগুলো আছে তা সঠিকভাবে কিভাবে দিতে হয় তার ব্যবস্থা আমরা করব। আপনারা করবেন না, আঁকড়ে ধরে বসে থাকবেন, আর আমরা ওদের ভুলগুলো যখন দেখিয়ে দিতে আসবো তখন আমাদের উপরে কি হবে, গুসা দেখাবে, মিথ্যা মামলা দেখাবে, মিথ্যা মামলা দিয়ে আটকাবে। আচ্ছা আপনারা বলুন, বিজেপির নেতারা যেভাবে, সবাই বলুন শুধু ম্যাক্সিমাম যে যেভাবে দিনের পর দিন হিংসাত্মক কথা বলছে, আমাদের এলাকার সম্প্রীতি ঐক্য নষ্ট করার জন্য যেভাবে কথা বলছে, আপনারা বলুন তাদের বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকিয়েছে। তার পরিবর্তে আমাদের নাসির ভাইকে অলরেডি 2বার জেলে ভর্তি দিয়েছে। তো জেলে রেখে আমার নাসির ভাইকে কি ভয় দেখাতে পেরেছে, আটকাতে পেরেছে? আটকাতে পেরেছে? কি যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখা দরকার, তাদেরকে জেলে রাখেনি। যারা বরঞ্চ সমাজের জন্য, মানুষের জন্য, জাতের ঊর্ধ্বে গিয়ে হিন্দু মুসলমান দেখার দরকার নেই, বাঙালি বিহারি দেখার দরকার নেই, मारवाड़ी सिंधी देखार दरकार नहीं, इंसानियत के नाते मानुष के आदमी के लिए जो लोग काम कर रहे हैं उसको दबाने की कोशिश में है, लेकिन उनका जेल का ताला कच्चा है। हमारा जो आदमी है, हमारा जो पार्टी का लीडर्स है, कितना दिन आप उनको जेल में रखोगे? আমি তো বলবো আমাকে জেলে রেখেছে আমি ধন্যবাদ জানাই। জেলে না রাখলে পলিটিক্যাল ক্যারিয়ারে একটা হয়তো আমার পাঠ, একটা অধ্যায় অসম্পূর্ণ থাকতো। हम बोलेंगे जितना लीडर से एक बार आप लोग जेल से घूम के आइए, लीडर जितना था उससे भी बड़ा बन जाओगे अपने आने वाला दिन के लिए। सच ना बोले आप लोग। हमारा जो फ्रीडम फाइटर देश के लिए कुर्बानी दे दी है, और हम लोग देश के आदमी के भलाई के लिए कुछ दिन जेल नहीं रह सकते कि मालूम? आप बोलो नहीं रह सकते? आप लोग बोलिए। हमारे लिए वो लोग शहीद हो गए, उन लोग का एम क्या था? उन लोग यही था कि अच्छे से रहे, उनका 2 वक्त का खाना मिले, जो फंडामेंटल राइट्स है वो सही से मिले, यही तो उनका एम था ना। तो अभी नहीं मिल रहा है। उन लोग जिसके लिए शहीद हो गए उनका काम को हम लोग को आगे ले जाना होगा। তাই আপনাদের বলবো যে কে কে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে দেখার দরকার নাই। দিনের শেষে সবাইয়ের কিন্তু আইনের গণ্ডিতে বিচার হবে, সবাইয়ের আইনের গণ্ডিতে বিচার হবে। আজকে বলছে, ভাবছে দল পেছনে হাত রেখেছে, মানে পিঠে হাত রেখেছে, আমি বড় হয়ে গেছি, কালকে দল হাত সরিয়ে নেবে। আপনারা দেখতে পান তো ভাঙড়ে, আমি ভাঙড়ের বিধায়ক, भांगड़े एक नेता चैलेंज आने वाला 6 महीने में ऐसा हालात हमारा खराब करेगा भांगड़ का, हम बैठ के चाय पिएंगे, कोई आदमी हमको कुर्सी भी नहीं देगा, ये बोला था हमको। हम बोला था ठीक है देखा जाएगा। आज के तारीख में वो नेता को हम भांगड़ के पिक्चर में नहीं देख रहे, नहीं দল তার কাছ থেকে তাকে সরিয়ে অন্যজনকে দায়িত্ব দিয়েছে, সে এখন ফিরাল হয়ে গেছে। তো আমি আপনাদের বলবো যে আপনারা দেশের সংবিধান, আইন, বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে চলুন, আমাদের মাথার উপরে থাকবে
মাথা হাত করার কোনো জায়গা নাই। কে কি ধমকাচ্ছে চমকাচ্ছে পাত্তা দেওয়ার দরকার নাই। দিনের শেষে সব বেটাকেই কিন্তু সংবিধান অনুযায়ী ট্রিট করা হবে, আইনের মধ্যে ট্রিট করা হবে। সে আজকে কোন মন্ত্রীর কোন এমপির পিঠে হাত পিছনে আছে বলে খুব উঠছে, কালকে সে যখন ফাঁদে পড়বে মন্ত্রী আর এমএলএ এমপি কেউ তার পাশে থাকবে না। সুতরাং যারা উঠছেন তাদেরও বলবো সতর্ক হয়ে যান। আমার আগের বক্তা ডক্টর আফতাব সাহেব বললেন কি, একটা নেতার নাম বললো, কে আপনার शाहजहां से, वो तो अपने को खुद को सुल्तान बना दिया था, खुद को सुल्तान बना दिया था संदेश खाली का। अभी सुल्तान कहां गया? जेल के अंदर है। लेकिन उनका पार्टी उनके लिए एक भी वर्ड इस्तेमाल कर रहा है, उनका नाम एक बार भी ले रहे हैं। उनका जो जेल में चला गया, चला जाओ। আমি আপনাদের মাধ্যমে তাদেরকেও বলবো, যারা আমাদের মানুষজনদেরকে চমকানো ধমকানোর চেষ্টা করছেন, আসুন কম্পিটিশন হোক। কিসের কম্পিটিশন? আপনারা এখন ক্ষমতায় আছেন, আমরা যে ভুলগুলো ধরিয়ে দিয়ে যাচ্ছি সেইগুলো আপনারা শুধরে দেন। এখানে মঞ্চ করে বলুন নওশাদ সিদ্দিকী এসে এইগুলো বলেছে, আমরা করে দিয়েছি। তারপরে মঞ্চ করে এসে আমি এই জায়গা থেকে তাদেরকে স্যালুট দিয়ে যাব। ऑपोजिशन का काम क्या है? ऑपोजिशन लाइक मिरर। हम लोग जो ऑपोजिशन में है, हम लोग जो सत्ताधारी पार्टी है, उनको हम उनका गलती जो है, जो जो डेवलपमेंट के काम करना होगा उनको हम दिखा देंगे। और जो सत्ता में है, जो रूलिंग पार्टी में है, वो इसको नोट डाउन करके इसको सही करेगा, डेवलप करेगा। यही तो पॉलिटिक्स है। जो ऑपोजिशन में रहेगा सरकार का जो गलती हो रहा है उसको दिखाएगा, जो सरकार में रहेगा वो गलती सुधार के सही काम करेगा। ये तो पॉलिटिक्स है। लेकिन इसको छोड़ के आप सही काम नहीं कर रहे हो, हम जब आके आपको आपका गलती हम लोग दिखा रहे हैं, क्या बोल रहे हैं उसको जेल में डालोगे। कितना बार जेल में डालोगे? हम तो पहले बोला, आज भी बोल रहे हैं, हमको जेल में क्यों रखा गया था? हम आपके बात बोल रहे थे, इसीलिए। क्या बात बोला था? कुछ दिन पहले आप लोगों का यहाँ का जो किया था ना, जूट मिल ना, जूट मिल, वो तो शॉर्ट नोटिस में उसको बंद कर दिया था, शट डाउन कर दिया था। हमारा नासिर साहब और नासिर साहब जो है हमको कॉल किया था। हम लोग सब असेंबली सेशन चल रहे थे, हम असेंबली जाके कुछ मुद्दा उठाया था। तो इतना आदमी है, कहां जाएगा? ऐसा नहीं होना चाहिए। उस जूट मिल को फिर से रिओपन करना होगा, ऐसा बात लेके मुद्दा उठाया था। आप उनसे पूछो, जाके नासिर खान साहब से पूछो, 7 दिन नहीं किए हैं, मतलब 7 डेज नहीं पार हुए, फिर नोटिस लगाया, फिर ऑन हो गया, रिओपन हो गया था। सिर्फ 48 आवर्स के अंदर ही वो मिल फिर रिओपन हो गया। हम अपोजिशन में था, मेरा उतना मेरा पावर नहीं था हम जाके रिओपन करें। हम अपोजिशन में, मेरा काम है, असेंबली चल रहे थे, असेंबली के अंदर वहां का जो मिनिस्टर है उसको बोलना, हम बोला। मिनिस्टर का काम, जो कंपनी का मालिक होगा, सीईओ होगा, जो भी होगा, उनसे कांटेक्ट करके उसको रिओपन करना। यहाँ पे हो गया। अगर हम अपोजिशन में नहीं रहेगा, नहीं मुद्दा उठा मतलब বিধানসভার মধ্যে যদি না এই বিষয়টা আমি তুলতাম, তাহলে হয়তো এটা এখনো বন্ধ থাকতো। অপোজিশনের কাজটা কি আমাদেরকে বুঝতে হবে। পলিটিক্সটা কি? পলিটিক্স কামানোর জায়গা নয়, নিজের গাঁট থেকে দাবি মনে করে দেওয়ার জায়গা। আর আজকের দিনে পলিটিক্স কামাচ্ছে, তাদেরই অসুবিধা হচ্ছে আইএসএফ কে নিয়ে। যারা পলিটিক্স করে কামাচ্ছে, আইএসএফ আগামী দিন আসলে তারা তাদের এই চুরি করার কামানোর জায়গাটা বন্ধ করে দেবে, ওই জন্য তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। বন্ধুগণ, বেশি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি
না, আমি আর বেশিক্ষণ বক্তব্য দেবো না, রাস্তা জ্যাম হচ্ছে, আমারও খারাপ লাগছে, আমি রাস্তা জ্যাম করে বক্তব্য পরিপন্থী। হ্যাঁ, যখন আবার রাস্তা জ্যাম করার প্রোগ্রাম হয়, একটা মশাও আমি রাস্তাতে বলতে দিই না, মানুষ তো দূরের কথা। যখন প্রোগ্রাম হবে, স্ট্রাইক হবে বা রাস্তা জ্যামের প্রোগ্রাম হবে তখন করবো, কিন্তু এখন রাস্তা জ্যাম করবেন না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আমাদের এখন চোখ কান খুলে রাখার সময়, চোখ কান খুলে রাখতে হবে। আমাদের মূল মুদ্রা, মূল ইস্যু থেকে আমাদেরকে ডাইভার্ট করা হচ্ছে। আমাদের মূল ইস্যু কি? আমি কত ইনকাম করতে পারছি। আমাদের মূল ইস্যু কি? আমি কত খরচ করছি। আমাদের মূল ইস্যু কি? শিক্ষা ব্যবস্থা। আমাদের মূল ইস্যু স্বাস্থ্যের বিহাল, স্বাস্থ্যের দশা ফেটানো। আমাদের মূল ইস্যু কি? কর্মসংস্থানের, এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট হয়, এটা আমাদের মূল ইস্যু। এটার পরিবর্তে কি আমাদের দেওয়া হচ্ছে? ধর্ম। এটার পরিবর্তে আমাদের জাতে জাতের বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে। এটার পরিবর্তে আমরা ওরা করে দিচ্ছে। আমি আপনাদের বলবো, এটাই আমাদের চোখ কান খুলে রাখতে হবে। যা ধর্ম বর্ণ নির্বিশেষে আওয়াজ তুলতে হবে যে পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থা কেন তলানিতে চলে যাচ্ছে। আপনারা অবাক হবেন যে 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। সেই প্রাইমারি স্কুলগুলো কোথায়, কাদের এলাকায় বন্ধ হয়েছে? যেখানে দলিত সমাজের মানুষ বেশি বসবাস করে, যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি বসবাস করে, যেখানে মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করে। এ নিয়ে আমরা কেউ কিন্তু প্রশ্ন করছি না। আমরা প্রশ্ন করছি কি? মসজিদ, মন্দির, গির্জা, ধর্ম, এটা নিয়ে আমরা বেশি চর্চা করছি। কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো যেই প্রাইমারি স্কুল থেকে শিক্ষা নেবে, সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে, আপনাকে আমাকে ধর্মীয় ইস্যুতে ডাইভার্ট করে দিচ্ছে। তাই সময় এসেছে চোখ কান খুলে রাখতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিলেও দিনের শেষে ও রাজনীতি করার চেষ্টা করছে। আর মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাবার গল্প শোনালেও দিনের শেষে রাজনীতি করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ হবে। কে হিন্দু কে মুসলমান জানার দরকার নেই। আমাদের এলাকার স্কুলে টিচার দিতে হবে, আমাদের এলাকার হসপিটালে ডক্টর দিতে হবে, আমাদের এলাকার বেকার শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে। এই দাবি নিয়ে আমাদের লড়তে হবে। অন্যথায় কি হবে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হবে। কদিন আগে দেখছিলাম মধ্যপ্রদেশে এক আমার দলিত ভাই অবৈধ খনন হচ্ছিল, তাকে সেটাকে প্রোটেস্ট করেছে। তথাকথিত উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, মনোবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, সেই দলিতের মুখে মারধর করে মুখে প্রস্রাব করে দিয়েছে। এই সমাজ আমরা পাবো যদি আমরা চোখ কান খুলে না চলি। ধর্মীয় বিভাজন লাগাবার যারা চেষ্টা করছে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে অধিকারের কথা না বলি, তাহলে দেখবেন আমাদেরও আগামী দিন আসবে। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, ভোট যেই মিটে যাবে, তুমি দলিত, তুমি আদিবাসী, উনি হায়ার কাস্ট, উনি লোয়ার কাস্ট, এই নিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে। তাই সময় এসেছে আমি আপনাদের এতটুকু কথা বলবো, আপনাদের হাতে যে পাওয়ারটা আছে, সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে নেতাদেরকে সঠিকভাবে চালাবার। কিন্তু আপনারা আপনাদের অস্ত্রের সঠিক ইস্তেমাল করেন। অস্ত্রটা কি? ভোট। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির ভোটের যতটা পাওয়ার, আপনাদের এখানে এই যারা ফুটপাতে ফল বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে বা দোকানদার, তারও অতটা ভোটের পাওয়ার। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটের যতটা ক্ষমতা, আপনার এলাকার যিনি মিষ্টির দোকানদার বা ডেলিভার বা যারা এখানে আমরা বসে আছি, এতটাই পাওয়ার। আমাদের ভোটের পাওয়ার হচ্ছে ইকুয়াল, সমান। আমাদের ভোট, সংবিধান আমাদেরকে প্রতি 5 বছর ছাড়া ছাড়া অপশন দিচ্ছে যে আগামী 5 বছর বাংলা পরিচালনার দায়িত্ব কে পাবে, আগামী 5 বছর দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাত থাকবে, সেটা সংবিধান আমাদের সুযোগ দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা সঠিক জায়গায় আমার ভোটটা, আমার ক্ষমতাটা প্রয়োগ না করার ফলে এই 11 বছরে সোনার দাম 1 লক্ষ অধিক হয়ে গেল, 10 গ্রামে দাম বেড়ে গেল, আর বাংলায় কর্মসংস্থান ধ্বংস হয়ে গেল। তাই বলবো, আগামী দিন আসছে, আপনার ভোটটা সঠিক জায়গায় দিন, আপনার ভোটটা ইনসাফ প্রতিষ্ঠা করতে দিন, আপনার ভোটটা সোনার দাম কমাতে দিন, আপনার ভোটটা এমপ্লয় জেনারেট হতে দিন, আপনার ভোটটা হসপিটালে ডক্টর মেডিসিন যাতে বেশি করে থাকে তার পক্ষে দিন।
দিন, তাহলেই সমাজ বদলাবে। অন্যথায় কেউ হিন্দু হিন্দু ভাই ভাই বলবে, আর কেউ বলবে আমি মুসলমানকে বাঁচাতে এসেছি। দিনের শেষে না হিন্দু বাঁচবে না মুসলমান বাঁচবে, ওই রাজনৈতিক কারবারিরা বাঁচবে, আর আপনার আমার মতো সাধারণ হিন্দু মুসলমানের বলি হতে হবে। তাই সজাগ সতর্ক হতে হবে, কে হিন্দু কে মুসলমান আমার দেখার প্রয়োজন নেই। মানুষের জন্য কথা বলবো, মানুষের জন্য পাশে থাকবো, তাদের অভিযোগগুলো তুলে ধরবো। এটাই আমাদের মূল মোটো হওয়া দরকার, মূল লক্ষ্য হওয়া দরকার। এটা মাথায় থাকবে তো নাকি? আর না হলে কি হবে? আজকে বলুন তো একটা কথা বলে আমি শেষ করবো। আচ্ছা, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির কোনদিন লড়াই হতে দেখেছেন? आपस में कभी लड़े हो, मतलब घुसा मुसा कभी मरे हैं? अधीर रंजन चौधरी और अभिषेक बनर्जी के साथ आपस में उनका लड़ाई होने का भी देखे आप लोग? देखा है तो बोल दीजिएगा। सुजन चक्रवर्ती के साथ, फिराद हाकिम के साथ कभी लड़ाई हुई? কোনদিন লড়াই হয়েছে? আমরা লড়াই দেখতে চাই না। লড়াই কোথা হচ্ছে? কত নম্বর ওয়ার্ড এটা? 16 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, গ্রাম মফস্বল এলাকাতে কি হচ্ছে? পার্টির যারা ওয়ার্কার আছে তাদের মধ্যে লড়াই লেগে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্টির যারা টপ বস, দলের যারা সব থেকে বড় নেতা, তারা নিজেদের মধ্যে রাজনীতি নিয়ে মারামারি করছে না। আর আপনারা কেন নিজেদের মধ্যে মারামারি করবেন বলুন? তো আমি একটা কথা বলি, এতদিন একটা স্লোগান হয় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি এর বিরোধিতা করছি না, কিন্তু আমি একটু স্লোগানটা চেঞ্জ করেছি। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এতদিন জনগণকে লড়াই লাগিয়ে দে, ওনারা গ্যালারির ওপর থেকে দেখতো, যেই মারা যাবে সন্ধ্যাবেলা ক্ষতিগ্রস্ত হবে, সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে মুখে ওই কি বলে রে বাবা, এসে একটু সাজুগুজু করে ঠিকঠাক করে বসবে, বসে সামনে কি বলবে, এটা উচিত হয়নি, ওটা উচিত হয়নি, গল্প শেষ। যার গেল সেই বুঝতে পারলো ভাই, যার ক্ষতি হলো সেই বুঝতে পারলো। তো এবার সময় এসেছে আমরা এটা বলবো যে আমরা আর পাবলিক লড়াই করব না, আমরা আর বুথের নেতারা কর্মীরা লড়াই করব না। যখন রাজ্য স্তরের নেতারা লড়াই করবে তারপরে আমরা লড়াই করবো। মাথায় থাকবে তো ভাই? আর রাজ্য স্তরের নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে, আপনাদেরকে বলে যাব এসিতে না হলেও নন এসিতে আপনারা চা খাবেন। কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, অন্য দল দেখার দরকার নাই। আপনারা একসাথে বসে সৌজন্যতার রাজনীতি করবেন। দেখবেন নেতা নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই, মারপিটি বন্ধ হয়ে যাবে। নেতারা ভালো করে জানে মামলা যদি খেয়ে যায়, পাসপোর্ট বিদেশে গিয়ে যদি ওই যেতে চাই, ইচ্ছা হয়, বছরে ফরেন ট্রিপে যায়, বিপদ আছে, ভিসা নাও হতে পারে। লড়াই তারা জড়াবে না। লড়াই আপনার আমার মতো কাদেরকে জড়াচ্ছে, আবার আমাদের চর্বিটাও বেশি বাড়ে। আমরা মাস গেলে বাদ দেন, দিনে 300 টাকা ইনকাম করি, চর্বি আমাদের বেশি। আমি নেতার জন্য মারপিট করছি। আর আপনার এমএলএ, আমি এমএলএ, আমি কত টাকা মাইনে পাই জানেন? 1,21,000 টাকা মাসে तनख्वाह मिलते অনারিয়া 1,21,000 रुपये। তো আপনি কত টাকা পান আমার কাছ থেকে বলেন আপনারা? তাহলে আপনি আমার জন্য মারপিট করবেন কেন? যদি আমি 1,21,000 পয়সা নিয়ে যাই, মানুষের জন্য খরচ করে দিই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একজন এমএলএ 1,21,000 টাকা মাসে পায়, তাহলে আপনি এমএলএ ওই 1,21,000 মাসে পাবে, তার জন্য কেন লড়াই করবেন? এটা আমার অনুরোধ। মারামারি হানাহানিতে জড়াবেন না। মারামারি হানাহানিতে জড়ালে দিনের শেষে কি হয়? এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। নেতারা বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে, বড় বড় কথা বলে চলে যাবে, সাফার করবে গরিব মানুষের পরিবার। আমি একটা উদাহরণ দিয়ে আমার এই বক্তব্য শেষ করব। বকটুইয়ের নাম আপনাদের মনে আছে? বীরভূমের বকটুই মনে আছে? ওখানে 11 জনকে খুন করেছিল। তার আগের দিনে ওখানে তৃণমূলের এক নেতা খুন হয়েছিল, ভাদু শেখ খুন হয়েছিল। ভাদু শেখকে খুন করার বদলে নিতে আবার 11 জন শেখকে খুন করে। ঠিক আছে, শুনুন মায়েরা, 11 জন শেখকে খুন করে। তারপরে গ্রেফতার কে হলো? আনারুল শেখ। সিবিআই মামলা দেখছে, সিবিআই হেফাজতে একজন মারা গেল, সেও কোন একটা শেখ। আমার বলার বক্তব্য,
কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন, আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই হত্যাযজ্ঞটা চলতো না। এটার মানে আনারুল পুলিশকে আটকেছে বলে এই ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি কিচ্ছু দায়ী নয়, এটাই তো নাকি? এবার বলুন, আনারুলের নিজস্ব ক্ষমতা আছে পুলিশকে আটকাবার? আনারুলের পেছনে কোনো অদৃশ্য হাত ছিল? তুই কর, আমি দেখে নেব। সে আনারুল কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। আনারুলকে বলেছিল তুই কর, আমি বুঝে নেব। তো আনারুলের অদৃশ্য হাত, আনারুল ফাঁসলো, অদৃশ্য হাত গায়েব হয়ে গেল। তো আপনার এখানে যারা সংখ্যালঘু সেরের নেতারা হই হই করছেন, बोले एकर ओकर हम देख लेंगे, जब आप गलती करोगे ना हम लोग जब पकड़ेंगे आपके पीछे वाला हाथ मतलब পালাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে, ফাঁসবে কে? তাই সাবধান, যে কাজ করবেন বুঝে শুনে করবেন। আমি শেষ করার আগে আবারও বলছি, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। রাজনৈতিক কারবারিরা আপনাকে দিয়ে হিংসা করিয়ে নেবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর রাজনৈতিক কারবারিরা সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে এটা উচিত ছিল না, ওটা উচিত ছিল না গল্প বলে শেষ করে দেবে। আর সাফার গরিব মানুষটা করবে, তার পরিবার করবে। হিংসায় আপনারা জড়াবেন না। যারা দীর্ঘক্ষণ সময় দিয়েছে ধন্যবাদ। আর দোকানদার ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, আপনাদের ব্যবসা করতে একটু অসুবিধা হলো আমাদের জন্য, যেহেতু ভিড় ছিল। তবে একটা কথা আমি বলতে পারি, দোকানদার ভাইরা এখন যেই জ্বালায় জর্জরিত, তোলাবাজির জ্বালায়, যদি হয়তো আজকে 2 ঘন্টা আপনাদের ব্যবসায়ী সমস্যা হলো, আগামী দিনে যদি আমরা আসি 2 ঘন্টা হয়তো সমস্যা হয়েছে, এটা জোর গলায় বলতে পারি, তৃণমূল মিটিং করবে আর এসে বিল ধরিয়ে দেবে, এটা কিন্তু আর হতে দেব না। এটা আমরা বন্ধ করে দেবো, এটা বলতে পারি দোকানদার ভাইদেরকে। হ্যাঁ, একটা প্রোগ্রাম করতে গেলে দোকানদার ভাইয়ের কাছে বলতে পারে, সে খুশি মানে 5 টাকাও দিতে পারে, নাও দিতে পারে, 500 দিতে পারে। কিন্তু তৃণমূলের বন্ধুরা যেভাবে বিল লিখে এসে দোকানে দিয়ে দিচ্ছে, এই তোলাবাজি আমরা কিন্তু বন্ধ করব, এটা আমরা করতে দেবো না। এটা দোকানদার ভাইদেরকে আমি ইনশিওর করে যাচ্ছি। ধন্যবাদ সকলকে, প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাই, আমার দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা যারা বন্ধুরা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। খাস করে আমার মায়েদেরকে, আজকে তো ব্যাপক হারে মায়েদের জমায়েত হয়েছে। এই জমায়েত থেকে কিন্তু অনেকের হার্টবিট কি হবে, এটা জোরে বলুন, কি হবে? থ্যাংক ইউ। बहुत बहुत शुक्रिया आप तमाम लोगों का।